90-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন তার বিশাল সোভিয়েত যুগের অস্ত্র ভাণ্ডার থেকে অতিরিক্ত অস্ত্র রপ্তানি করে অর্থনৈতিক সংকট মোকাবেলা করে। চীনের নব্য পুঁজিবাদী অর্থনীতির উত্থানে ইস্পাত, লৌহ, ভুট্টা এবং সূর্যমুখী তেলের চাহিদা বাড়লেও ইউক্রেনের জন্য সবচেয়ে লাভজনক রপ্তানি ছিল সেসব অস্ত্র যা দেশটি আর প্রয়োজনীয় মনে করেনি। বেইজিংয়ের কাছে মহাকাশযানের যন্ত্রাংশ, হেলিকপ্টার এবং ট্যাঙ্ক ইঞ্জিন বিক্রির পাশাপাশি রাডার, নৌ গ্যাস টারবাইন এবং জেট ইঞ্জিন তৈরির প্রযুক্তিও স্থানান্তর করেছে কিয়েভ। এই লেনদেন চীনের প্রতিরক্ষা শিল্পকে নতুন আকার দিতে দারুণ সহায়তা করেছে। শুধু তাই নয়, 90-এর দশকে চীনকে অবৈধভাবে পারমাণবিক অস্ত্র বহনকারী 6টি KH-55 ক্রুজ ক্ষেপণাস্ত্র স্থানান্তর করার কথাও স্বীকার করেছে ইউক্রেন। 1998 সালে চীনের কাছে সোভিয়েত যুগের অসমাপ্ত ভারিয়াক বিমানবাহী রণতরী বিক্রি করে ইউক্রেন। 306 মিটার দীর্ঘ ভারিয়াক রণতরীকে প্রশিক্ষণের জন্য ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছিল চীন, তবে কথা রাখেনি তারা। এটিকে নিজেদের প্রথম বিমানবাহী রণতরী লিয়াওনিং এ রূপান্তরিত করে বেইজিং। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাল্টে যায় পরিস্থিতি। রাশিয়ান ও ইউক্রেনীয় ড্রোন ডেভেলপারদের তীব্র প্রতিযোগিতা থেকে সবচেয়ে লাভজনক হয় চীন। ইউক্রেনের ড্রোন যুদ্ধের অন্যতম পথিকৃৎ আন্দ্রে প্রোনিন বলেন, চালকবিহীন বিমান প্রস্তুত করা থেকেই সবসময় সবচেয়ে বেশি আয় করে চীন। কিয়েভের উপকণ্ঠে নিজের ড্রোন পাইলট স্কুলের স্টোর রুমে দাঁড়িয়েছিলেন প্রোনিন। পাশে সারিবদ্ধভাবে রাখা ছিল অন্তত 1 ডজন ড্রোন। কোনোটি প্রথম বিশ্বযুদ্ধের বাইপ্লেনের আদলে ছোট প্রতিরূপ, আবার কোনোটি জেট চালিত মিনি ক্ষেপণাস্ত্রের মতো। প্রতিটি ড্রোনেই ব্যবহৃত হয়েছে চীনের তৈরি ইঞ্জিন, ফ্লাইট কন্ট্রোলার, ব্যাটারি, তাপীয় ক্যামেরা এবং নেভিগেশন মডিউলের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জাম। এই সরঞ্জামগুলো ইউক্রেনের ড্রোন শিল্পের মেরুদণ্ড। এসব সরঞ্জামের সহায়তায় বছরে লাখ লাখ ড্রোন তৈরি করে কিয়েভ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের এখন পর্যন্ত টিকে থাকার অন্যতম কারণও এসব ড্রোন। প্রোনিন বলেন, চীন আমাদের অথবা রাশিয়ানদের কাছে ড্রোন যন্ত্রাংশের রপ্তানি বন্ধ করে একদিনের মধ্যেই যুদ্ধ শেষ করতে পারে। কিয়েভ ভিত্তিক সামরিক গবেষণা প্রতিষ্ঠান স্নেক আইল্যান্ড এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রেম, এভিওনিক্স, ইঞ্জিন এবং রেডিও সহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম স্থানীয়ভাবে উৎপাদনে উন্মত্ত গতিতে কাজ করছে ইউক্রেনের ড্রোন নির্মাতারা। অবশ্য এখনও লিথিয়াম লবণ, নিওডিমিয়াম চুম্বক, নেভিগেশন চিপ এবং তাপীয় সেন্সরের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জাম আমদানির উপর নির্ভরশীল ইউক্রেনীয় ড্রোন শিল্প। অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব সরঞ্জাম উৎপাদনে অনেক এগিয়ে রয়েছে চীন। কিয়েভের জন্য যুদ্ধ শেষ হওয়ার পর চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা শক্ত চ্যালেঞ্জ, কারণ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে চীনকে ইউক্রেনের সমর্থক দেশের তালিকায় রাখা হবে না। দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধে যারা কেবল ইউক্রেনকে সাহায্য করেছে তাদেরকেই স্বাগত জানানো হবে পুনর্নির্মাণের গ্যারান্টার হিসেবে। 2011 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিয়েভ সফর করেন। সফরে তৎকালীন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি হয় চীনের। ইয়ানুকোভিচ ছিলেন কট্টর রাশিয়াপন্থী নেতা। 2014 সালের শুরুর দিকে টানা কয়েক মাসের গণ অভ্যুত্থানের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ রাশিয়ায় পালিয়ে যান। এর অল্প কিছুদিন পর ক্রিমিয়া দখল করে রাশিয়ার সঙ্গে যুক্ত করে মস্কো। এ সময়ে দক্ষিণ পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের সূচনা ঘটে। সেই থেকে বেইজিংকে মস্কোর কট্টর সমর্থক হিসেবে বিবেচনা করে কিয়েভ। বাড়তে থাকে চীনের সঙ্গে দূরত্ব। এসবের পরও 2020 সালে চীন ইউক্রেন বাণিজ্যের পরিমাণ $15.4 বিলিয়ন পৌঁছে, যা কিয়েভের মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় 1/7। যুদ্ধ চলমান থাকলেও ইউক্রেনীয় শস্য, ইস্পাত, শাকসবজি, তেলবীজ এবং সয়াবিনের চাহিদা কমেনি চীনের। এই রপ্তানিগুলো ইউক্রেনের অর্থনীতিকে সচল রাখতে ভীষণভাবে সহায়তা করে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শেষে কিয়েভকে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ করতে হবে, কারণ এখনও অনেক ক্ষেত্রে চীনের ওপর নির্ভরশীল ইউক্রেন।